পদত্যাগ করলেন আরজি করের অধ্যক্ষ। আরজি কর কাণ্ডের জেরে পদত্যাগ করলেন সন্দীপ ঘোষ। লাঞ্ছনা অপমান আর সহ্য করতে পারছেন না, পদত্যাগ করে বললেন সন্দীপ ঘোষ। লাঞ্ছনা অপমান আর সহ্য করতে পারছেন না বললেন সন্দীপ ঘোষ। পদত্যাগ করে কি বললেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে, শুনবো। এখানে রাজনীতি করা হচ্ছে, একটা মেয়েকে, একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, কি খুন এখানে রাজনীতি করা হচ্ছে, একটা মেয়েকে, একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে, সেটা আমি বলতে পারবো না। শুধু এইটুকু বলছি, তার মৃত্যুটা স্বাভাবিক নয়, সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তার হিসাবে। আর তার দোষ হিসাবে আমাকে দোষী প্রতিপন্ন করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, আপনাদের প্রিন্ট মিডিয়াতে, সব জায়গাতেই আজকের একটাই খবর, সন্দীপ ঘোষ কেন অধ্যক্ষ আরজি করে এখনো আছে। তাই জন্য আমি মনে করলাম এই নৈতিকতার দায়িত্ব থেকে একজন মানুষ হিসাবে আমি রেজিগনেশন দিলাম। কারণ আমি যদি লঘু করে দেখতাম, আপনারা প্রথমে শোনেননি, আমি প্রথমেই বলেছি, আমি যখন আরজি করে জানতে পারলাম, আমাকে ওদের ইউনিটের ইনচার্জ ডক্টর সুমিত রায়তাপাদা যখন আমাকে ফোন করে জানান যে মেয়েটি অস্বাভাবিক মৃত্যু হয়েছে, স্যার কি করব। আমি তখন বললাম যে আপনি তো মেয়েটির বাবা, আপনি কি করবেন আমাকে জিজ্ঞেস করছেন? একজন মেয়ে আপনার ঘরের সামনে পড়ে আছে, আপনি আমাকে জিজ্ঞেস করছেন, রাখুন ফোনটা, আমি আসছি। আমি এসে কিন্তু প্রথমেই সেই স্পটে যাই। আপনারা জানেন না সেদিনকে ঘটনা, আপনারা কেউ ছিলেন না সেদিন ক্যাম্পাসে, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমি নিজে সেই স্পটে যাই। আমি নিজে পুলিশ অফিসারকে রাস্তায় আস্তে আস্তে ফোন করি এবং পুলিশ অফিসারও কিন্তু তখনই চলে আসে। এবং তারপরে পুলিশ অফিসার আসার পরে সেই ঘটনা তদন্ত শুরু হয়ে যায় এবং লঘু করে কোনোভাবে ঘটনা দেখা হয়নি। আপনারা জানেন না, হয়তো ফরেন্সিক এক্সপার্টরাও 2 ঘন্টার মধ্যে পৌঁছে যান, লালবাজারের সিপিও পৌঁছে যান এবং পুলিশের তদন্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আন্ডারে সবকিছুই কমপ্লিট হয়ে যায় ওই খুব অল্প সময়ের মধ্যে। আর যদি আমি লঘু করে দেখতাম, তাহলে আমি নিজে থেকে আমার সিসিটিভি ফুটেজ আমার হাসপাতালের 1 ঘন্টার মধ্যে আমি কিন্তু পুলিশকে হ্যান্ডওভার করতাম না। আর তার রেজাল্ট আপনারা দেখবেন, অনেক ক্ষেত্রেই দোষীদের ধরতেই কিন্তু পুলিশের অনেক সময় লেগে যায়। এখানে কিন্তু একজনকে অন্তত পুলিশ 24 ঘন্টার মধ্যে কিন্তু ধরে ফেলেছে। রক্তিমা দাস আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আরজি কর থেকে। রক্তিমা, যে বিষয়টি জানতে চাইবো তোমার কাছে, যে আমরা দেখলাম যে ইতিমধ্যেই অধ্যক্ষ পদত্যাগ করেছেন, সুপারকেও বদলি করা হয়েছে, পাশাপাশি যাবতীয় যা ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত যা ইনভেস্টিগেশন হয়েছে, একজনকে গ্রেপ্তার করা হয়েছে, দোষীকেও গ্রেপ্তার করা হয়েছে, তারপরও কেন আন্দোলন চলছে? দেখো, একদমই তাই। তাদের যেটা মূল দাবি ছিল যে প্রিন্সিপাল তাকে ইস্তফা দিতে হবে, এবং আজকে কিন্তু আমরা দেখলাম সকালেই কিছুক্ষণ আগে প্রিন্সিপাল যিনি ছিলেন তিনি ইস্তফা দিয়েছেন। এবং এখনো পর্যন্ত দেখা যে দাবি চলছে, সেই জায়গা থেকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠছে যে তাদের যে দাবি ছিল সেই দাবি কিন্তু ইতিমধ্যেই পূরণ হয়েছে, তাহলে কেন তারা এই দাবি চালিয়ে যাচ্ছে, সেই বিষয়টা কিন্তু স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে। এখানে যারা রয়েছেন এখানকার স্টাফেরা, তাদের সঙ্গে কথা বলবো, তারা অনেকক্ষণ ধরে আন্দোলন করছেন, তাদের সঙ্গে আমি কথা বলার একটু চেষ্টা করব। দিদি, আপনাদের যেটা ডিমান্ড ছিল যে অধ্যক্ষ রিজাইন দিক, আজকে উনি ইস্তফা দিয়েছেন, তাহলে আপনাদের আন্দোলন এখনকার, তাহলে আপনাদের স্ট্যান্ড পয়েন্ট? আমাদের অধ্যক্ষ যে রিজাইন দিয়েছে সেটা তো আমাদের দাবি নয়। আমরা নিরপেক্ষ তদন্ত চাই এবং এটা যেন আমাদের যে সুরক্ষা, সেটা যেন নিরাপত্তা যেন আমাদের বজায় থাকে, সেটাই আমাদের চাই। রিজাইন দেওয়াটা আমাদের সমস্যার সমাধান হয় না। সব অধ্যক্ষ রিজাইন নিল, আপনাদের তাহলে কর্মবিরতি আর কতদিন চলবে? যতদিন না আমাদের এইগুলো হচ্ছে ততদিন পর্যন্ত হবে। প্রচুর মানুষ দেখছি যারা আসছেন চিকিৎসার জন্য, ফিরিয়ে দেওয়া হচ্ছে তাদের। ক্রিটিক্যাল পেশেন্ট, কেউ শ্বাসকষ্ট নিয়ে আসছেন, কেউ ক্যান্সার পেশেন্ট, তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। সবাই মিলে আমাদের কর্মবিরতি করা হয়নি, আমাদের ছুটির সময় এসে আমরা এখানে কর্মবিরতিটা করছি। ডিউটি চলাকালীনই আমরা করছি এবং আমাদের পেশেন্টের কোনো ক্ষতি আমরা সেটা চাইবও না, করছিও না। রক্তিমা, এক এক সময় এক এক বক্তব্য, তাদের যেটা বক্তব্য যে তারা ডিউটি, এক এক সময় এক এক বক্তব্য। এতদিন পর্যন্ত দাবি ছিল যে অধ্যক্ষের পদত্যাগ চাই, এবার বক্তব্য উঠে আসছে যে অধ্যক্ষের পদত্যাগ শুধুমাত্র আমাদের দাবি নয়, নিরপেক্ষ তদন্ত। অবশ্যই নিরপেক্ষ তদন্ত সবাই চায়, কিন্তু নিরপেক্ষ তদন্তর পরিপ্রেক্ষিতেই তো এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে একজন এবং সমস্ত কিছুটা হেল্পলাইন নাম্বারও চালু করে দেওয়া হয়েছে। কোথাও যদি মনে হচ্ছে কারো যদি কোনো অস্বচ্ছতা রয়েছে, তাহলে কোথায় তাদের মনে হচ্ছে যে নিরপেক্ষ তদন্ত হচ্ছে না? কোথায় মনে হচ্ছে, কোন জায়গাতে মনে হচ্ছে নিরপেক্ষ তদন্ত হচ্ছে না?
দেখো একদমই তাই, তাদের প্রথম থেকে যে দাবি ছিল নিরপেক্ষ তদন্ত এবং যিনি অধ্যক্ষ রয়েছেন তার একটি বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে তার পদত্যাগ তারা দাবি করেছিল এবং আজকে আমরা দেখলাম যে অধ্যক্ষ যিনি রয়েছেন তিনি পদত্যাগও করেছেন। সেই জায়গা থেকে এখনো তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সেই বিষয়টা অবশ্যই আমরা তাদের কাছ থেকে কথা বলে স্পষ্ট হব। দিদি, আপনাদের মূলত যে দাবি ছিল যে নিরপেক্ষ তদন্ত এবং অধ্যক্ষ যিনি আছেন রিজাইন করুন, তিনি ইতিমধ্যেই রিজাইন করেছেন। তদন্তের ক্ষেত্রেও একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তাহলে বর্তমানে আপনাদের স্ট্যান্ড পয়েন্টটা কি? আমরা চাই যে যারা সত্যিকারের দোষী বা অপরাধী তাকে খুঁজে বের করা হোক। একজনকে খুঁজে বার করা হয়েছে আর সাসপেক্ট করা হচ্ছে যে আরো নিশ্চয়ই কেউ আছে, তো তাকেও খুঁজে বের করা হোক। ব্যাস, অপরাধীর শাস্তি পাক, আমাদের সেফটি হোক, আমাদের সিকিউরিটি হোক, এটাই আমাদের দাবি। তো এই যে আপনারা কর্মবিরতিতে বসে রয়েছেন, সকাল থেকে আমরা দেখলাম প্রচুর পেশেন্ট আসছেন, ক্রিটিক্যাল পেশেন্ট আসছেন, তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে ডাক্তার নেই বলে। এটা কতটা সমীচীন হচ্ছে? কর্মবিরোধী কেন? পেশেন্ট তো রয়েছে হসপিটালে, তাদের তো চিকিৎসা চলছে। এখানে তো চিকিৎসা বন্ধ নেই, শুধুমাত্র এমার্জেন্সি বন্ধ রয়েছে, কিন্তু যারা অলরেডি অ্যাডমিট আছে তাদের তো চিকিৎসা চলছে। যারা অলরেডি অ্যাডমিট আছে তাদের বাড়ির লোকরা যেটা বলছেন যে গত দুদিন ধরে হয় ডাক্তার আসছে না, হয় একবার রাউন্ডে এসে চলে যাচ্ছেন বা ডাক্তার আসছেনই না। এবং আজকে আমরা দেখলাম ক্যান্সার পেশেন্ট থেকে শুরু করে একজন শ্বাসকষ্ট নিয়ে এলো, তাকেও ফিরিয়ে দেওয়া হলো ডাক্তার নেই বলে। চিকিৎসা ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু যেটা চিকিৎসা ব্যবস্থা চলছে আর তার সাথে হচ্ছে এমার্জেন্সি শুধু বন্ধ আছে, বাকি তো সবই চলছে। আউটডোরও তো বন্ধ রয়েছে। হ্যাঁ, আউটডোর বন্ধ আছে। দেখুন, আমাদের এই যতদিন না দাবিগুলো মানা হচ্ছে, আমরা অবভিয়াসলি সবার সেফটির জন্য মানে আমাদের কাজটা হচ্ছে পেশেন্টের হেলথ সিকিউর করা, ডেফিনেটলি, বাট উই অলসো নিড সেফটি, না, উই অলসো নিড সিকিউরিটি। সো আমাদের ডিমান্ডটাও তো ফুলফিল হওয়া দরকার। যদি আমরা সিকিউর না থাকি, হাউ ক্যান উই প্রোভাইড সেফটি? তুমি বুঝতেই পারছো, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে যারা জুনিয়র ডাক্তার যারা রয়েছেন এবং একই সঙ্গে যারা স্টাফরা রয়েছেন, তাদের যেটা মূলত বক্তব্য, যতক্ষণ না তাদের প্রত্যেকটা দাবি পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং ততদিন পর্যন্ত তাদের এই কর্মবিরতি চলবে। ফলত সেই জায়গা থেকে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে, তাদের যতদিন এই কর্মবিরতি চলবে ততদিন পর্যন্ত যারা পেশেন্ট পার্টি রয়েছে বা পেশেন্টরা রয়েছে তাদের একটা ভোগান্তির আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। রক্তিমা, একটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে চাইবো একটু। কালকে আমরা শুনেছিলাম যে চিকিৎসকের মৃত্যু হয়েছে তার বাবা মাই কথা বলেছিলেন যে তার উপর মানসিক চাপ প্রচুর ছিল, তার উপর প্রচুর পরিমাণে চাপ ছিল এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারংবার জানানো হয়েছিল যে 5 জন ডাক্তারের সঙ্গে 5 জন পুরুষের সাথে কাজ করছে, 5 জন ছেলে এবং 1 জন মেয়ে, স্বাভাবিকভাবে অনেক অসুবিধা হবে, এই কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। তা সত্ত্বেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। যে সমস্ত আজকে আন্দোলনকারীরা আন্দোলন করছেন তাদের সাথেও কি এই ধরনের কোনো ঘটনা ঘটে যেখানে তাদেরকে মানসিক চাপ দেওয়া হয় বা কোনো দাবি তাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে করা হচ্ছে, সেই দাবিগুলো রাখা হচ্ছে না, তারাও কি সেই একই কথা বলছেন, তাদেরও কি সেই একই মতামত? দেখো, তাদের যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে নিরাপত্তা। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সিকিউরিটির ব্যবস্থা করতে হবে এবং নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন তাদেরকে পর্যাপ্তভাবে কাজে লাগাতে হবে। কারণ আমরা দেখেছি যে সেমিনার হলে যে ঘটনাটি ঘটেছে সেখানেও কিন্তু নিরাপত্তা রক্ষীরা ছিলেন, কিন্তু তারপরেও কেন এই ধরনের ঘটনা ঘটলো, তারপরেও কেন বাইরের একজন ঢুকে গেল এবং একটা নারকীয় কাণ্ড ঘটিয়ে ফেললো, এই সমস্ত কিছুর উত্তর তারা চাইছে এবং যাতে দ্রুত তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হয় সেই দাবি নিয়েই কিন্তু তারা আজকে এখানে বসে আছে। এবং শুধুমাত্র এখানে আরজি করেই নয়, গোটা রাজ্য জুড়ে কিন্তু আজকে যারা জুনিয়র স্টাফ, নার্স থেকে শুরু করে ডাক্তাররা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু আজকে কর্মবিরতি ডাক দিয়েছেন এবং গোটা রাজ্য জুড়ে কিন্তু এই কর্মবিরতি পালন করা হচ্ছে। বেশ, ধন্যবাদ রক্তিমা। আমাদের সঙ্গে আরজিকর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস। আমরা দেখছি এই মুহূর্তে আরজিকরের ছবি, সেখানে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে, যদিও বা জরুরি পরিষেবা যেটা বলছেন তারা, যে ভেতরে যারা সিনিয়র ডাক্তার রয়েছেন তারা কিন্তু চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। যদিও বা আমাদের প্রতিনিধি যখন কথা বলেছেন কিছু রোগীর আত্মীয়র সঙ্গে, তারা বলছেন যে ডাক্তাররা চিকিৎসা করছেন না। এদিকে হাইকোর্টে এবার আরজিকর কাণ্ড। আরজিকর কাণ্ডে হাইকোর্টে মামলা, সিবিআই তদন্তের দাবিতে মামলা, একাধিক আইনজীবী মামলা দায়ের করেছেন। প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবিতে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। আগামীকাল শুনানি হতে পারে মামলার। হাইকোর্টে এবার আরজিকর কাণ্ড, একাধিক আইনজীবী মামলা করেছেন। প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে হাইকোর্টে মামলা করা হয়েছে।
সিবিআই তদন্তের দাবিতে মামলা করা হয়েছে, একাধিক আইনজীবী মামলা দায়ের করেছেন। আরজি করে ডাক্তারি পড়ুয়া খুন ও ধর্ষণের ঘটনায় প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ একাধিক আইনজীবী। সিবিআই বা নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের আর্জি। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত। আগামীকাল শুনানি হতে পারে এই মামলার। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়। সুদীপ্ত, এবার আরজিকর কাণ্ড আজ গিয়ে পড়ল হাইকোর্টে। টি.এস. শিবজ্ঞানমের কাছে মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়েছিল এবং অনুমতি দিয়েছেন শিবজ্ঞানম। আগামীকাল এই মামলা শুনানি হতে পারে। আর কি খবর রয়েছে? দেখো, গত পরশুদিন থেকেই হাইকোর্টে যে এই জল আরজিকরের জল গড়াবে সেটা কিন্তু একরকম নিশ্চিত ছিল, শোনাই যাচ্ছিল। এবং আজ আদালত, যে সোমবার দিনের প্রথম কাজের দিন, আদালত শুনতেই প্রধান বিচারপতির বেঞ্চে একাধিক আইনজীবী, জেরুলজি, কৌস্তব বাগচি সহ একাধিক তাপস ভঞ্জস আইনজীবী, তারা কিন্তু আরজিকরের ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা করলেন প্রধান বিচারপতির বেঞ্চে। এবং মূল দাবি তাদের যেটা, যে এই যে বিচার বিভাগীয় তদন্ত চাই, নিরপেক্ষ তদন্ত চাই, প্রয়োজনে সিবিআই কে দিয়ে তদন্ত করা দরকার। যে ধরনের ঘটনা ঘটছে সেই ধরনের ঘটনা অভিপ্রেত নয়। এবং এখানে একটি পিটিশনে কিন্তু এটাও মনে করিয়ে দেওয়া হয়েছে যে ধনঞ্জয় হাইতাল পারেখ হত্যার ঘটনা, সেখানে ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে দোষী সাব্যস্ত করে তাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছিল, কিন্তু ধনঞ্জয়ের প্রকৃত অপরাধী কিনা সেটা আজও প্রমাণিত হয়নি। সেটাই দাবি করেছেন আইনজীবীরা। সেই ধরনের যে এখানে যে সঞ্জয় রায়, যে সিভিক কে অ্যাকিউজ করে তাকে অ্যারেস্ট করা হয়েছে, সে আদৌ কতটা অভিযুক্ত, সে প্রকৃত অপরাধী কিনা, তার সাথে আরো অপরাধী জড়িত আছে বলে সন্দেহ করছেন এরা। কারণ পোস্টমর্টম রিপোর্ট, আমরা বারবার পরশুদিন থেকে যেটা বলে আসছি, পোস্টমর্টম রিপোর্টে যা উল্লেখ রয়েছে তাতে এই ধরনের ঘটনা একজনের পক্ষে করা সম্ভব নয়, সেখানে একাধিক জন যুক্ত থাকার সম্ভাবনার কথা বলা হচ্ছে। তাহলে কেন বারবার এই সঞ্জয় রায়কে দেখিয়ে পুলিশ এই দায় সারতে চাইছে, সেইটা নিয়ে বারবার প্রশ্ন তুলছে। পুলিশের ভূমিকা, আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা এবং সর্বোপরি প্রশাসন বা রাজ্য সরকারের ভূমিকা, এই সব ভূমিকা খতিয়ে দেখার আর্জি জানানো হয়েছে, বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে এবং একই সঙ্গে প্রয়োজনে নিরপেক্ষ তদন্তের স্বার্থে সিবিআই কে তদন্ত করানো হোক, যাতে কোনো নিরপরাধ ব্যক্তি দোষী সাব্যস্ত না হন বা দোষীরা যাতে ছাড় না পেয়ে যান, সেই দিকটা মাথায় রেখেই হাইকোর্টের কাছে আবেদন জানিয়েছেন একাধিক আইনজীবীরা। এবং প্রধান বিচারপতি সেই আবেদন মঞ্জুর করেছেন, মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। প্রয়োজনে আগামীকাল শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রধান বিচারপতির বেঞ্চে। এবং আরো একজন আইনজীবী সুদীপ্ত ঝুমা সেন, তিনিও বলেছেন যে নিরপেক্ষ তদন্ত সহ একাধিক দাবি রয়েছে তাদের, সেগুলি আদালতই তারা জানাবেন। তবে আদালতের তত্ত্বাবধানে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত হোক তারাই চাইছেন। এই যে নিরপেক্ষ তদন্তের দাবিতে যে সমস্ত তদন্ত সহ একাধিক যে দাবি, সেইগুলো দাবিগুলো কি কি? দাবিগুলো যেগুলো তোমাকে বললাম, এগুলো সবার সম্মিলিত দাবি একটাই মতো, যে কোনো নিরপরাধ ব্যক্তি যেন সাজা না পান, আবার যারা মূলত দোষী, প্রকৃত দোষী, তারা ছাড় না পেয়ে যান। যেহেতু পোস্টমর্টম রিপোর্ট ইতিমধ্যেই প্রকাশিত এবং পোস্টমর্টম রিপোর্টে অনুযায়ী যে এই ঘটনা একজনের পক্ষে করা সম্ভব নয়, একাধিক জন যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে, তাহলে পুলিশ কেন এই একমাত্র সঞ্জয় রায়, এই সঞ্জয় রায়কে সামনে রেখে এই তদন্ত শেষ করতে চাইছে বা এখানেই কনক্লুড করছে? এর পেছনে আর কারা কারা রয়েছে সেগুলো খুঁজে বার করতে হবে। সেটা খুঁজে বার করতে গেলে পুলিশের মাধ্যমে নয়, নিরপেক্ষ তদন্তের স্বার্থে প্রয়োজনে সিবিআই কে দেওয়া হোক, বিচার বিভাগীয় তদন্ত, কোনো আদালতের পর্যবেক্ষণে তদন্ত হোক। এবং একই সঙ্গে তারা বলছেন আরজিকরের হাসপাতালে ঘটনা, আরজিকরে তবে এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি ঘটেছে সুদীপ্ত, সেখানে আমরা দেখেছি যে রাজ্যের বিভিন্ন জায়গায়, শুধুমাত্র কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়েছে এবং সেই বিষয়টিও হাইকোর্ট হস্তক্ষেপ করুক সেটাও দাবি করা হয়েছে। অবশ্যই যেহেতু এই ঘটনাকে সামনে রেখে বিভিন্ন
রাজ্যের বিভিন্ন হাসপাতালে, এমনকি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও দেখা যাচ্ছে জুনিয়র চিকিৎসক বা চিকিৎসক যারা নার্সিং পড়ুয়া বা সাধারণ যারা স্বাস্থ্যকর্মী তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কর্মবিরতি পালন করছেন। ফলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় একটা অচলাবস্থা তৈরি হয়েছে, এটা বলাই যায়। তবে যেহেতু এই আর্জিকরের ঘটনাটা সত্যি দৃষ্টান্তমূলক একটি ঘটনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি সবাই দাবি করছেন, ফলে তার পাশাপাশি সাধারণ মানুষ, সাধারণ রোগীরা তারাও কিন্তু তাদের পরিষেবা পাচ্ছেন না। হাসপাতালের পরিষেবা থেকে তারা ব্যাহত হচ্ছেন, তারা বঞ্চিত হচ্ছেন। সেদিকটাও আদালতকে দেখার আবেদন জানানো হয়েছে এই পিটিশনগুলোতে। বেশ বেশ সুদীপ্ত, বেশ আমি 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 এই খবর নিয়ে তোমার কাছে আবারও পরে আসবো। আপাতত তোমাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়। আমরা নজর রেখেছিলাম কলকাতা হাইকোর্টের খবরের দিকে। আমরা দেখছি যে কলকাতার বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি চলছে। এবার আমরা নজর রাখবো একটি জেলার দিকে।